চিকিৎসার নাম করে মেয়ের সুদর্শন জামাইকে নিয়ে বিদেশ গিয়ে সুন্দরী শাশুড়ি কি করলেন, তাদের মধ্যে কি হল, পুরো শুনলে গিটারের সুর চলে আসবে বন্ধুরা। তো চলো আর দেরি না করে আজকের ভিডিও শুরু। কি ঢাকার অভিজাত এলাকা গুলশানের এক বিশাল বাগানঘেরা বাড়ি। বাড়িতে থাকা নারীর জীবন তো এক রানীর জীবন। অর্থ, সম্মান, বিলাসবহুল জীবনযাত্রা, কোনো কিছুরই অভাব নেই। কিন্তু এই সোনার খাঁচার পাখিটার ডানা দুটো যে কত আগেই ছেটে ফেলা হয়েছে, সেই খবর কেই বা রাখে। রাহেলার জীবনটা ছিল একটা নির্দিষ্ট নিয়মে বাঁধা। সকালে স্বামীর জন্য নাস্তা তৈরি করা, দুপুরে একাকী খাবার খাওয়া, বিকেলে বাগানে পায়চারি করা, আর রাতে স্বামীর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়া। তার স্বামী আকরাম সাহেব মানুষ হিসেবে কঠোর প্রকৃতির ছিলেন। তিনি রাহেলার সব জাগতিক চাহিদা পূরণ করতেন। দামি শাড়ি, গয়না, বিদেশ ভ্রমণের সুদক। কিন্তু যে জিনিসটার জন্যে রাহেলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, সেই সামান্য ভালোবাসা, আন্তরিকতার ছিটে ফোঁটাও তার স্বামীর কাছে ছিল না। আকরাম সাহেবের জগৎ জুড়ে ছিল শুধু ব্যবসার, টাকা আর সামাজিক অনুষ্ঠানে নিজেকে জাহির করা। স্ত্রীর মনের গভীরে কি চলছে তা জানার প্রয়োজন তিনি কখনো বোধ করেননি। যৌবনের সোনালি দিনগুলো এই চরম অবহেলার একাকিত্বের মধ্যে দিয়েই পার করে দিয়েছেন রাহেলা। তার মনে হতো তিনি যেন এই বাড়ির সবচেয়ে দামি আসবাব, সুন্দর করে সাজিয়ে রাখা যায়, কিন্তু তার কোনো অনুভূতি থাকতে নেই। এই ধূসর জীবনে এক পাশলা বৃষ্টির মতো এসেছিল তার মেয়ের জামাই আরিয়ান খান। সাদিয়ার পছন্দে বিয়েটা হলেও আরিয়ানকে প্রথম দিন দেখেই রাহেলার বুকের ভেতরটা কেমন করে উঠেছিল। ৩০ বছর বয়সী যুবকটি কেবল সুদর্শনই ছিল না, তার ব্যক্তিত্বে ছিল এক অসাধারণ আকর্ষণ। সে ছিল শিক্ষিত, রুচিশীল এবং সহজেই মানুষের মন বুঝে যেত। আরিয়ান যখনই এই বাড়িতে আসত, পুরো বাড়ির পরিবেশটা যেন বদলে যেত। সে শুধু সাদিয়ার সাথে গল্প করত না, রাহেলার পাশে বসে তার সারা দিনের কথা মন দিয়ে শুনত। রাহেলার রান্নার প্রশংসা করত। একবার রাহেলা সামান্য জ্বরে ভুগছিলেন। আরিয়ান সেদিন অফিস থেকে ফেরার পথে তার জন্য গরম স্যুপ নিয়ে হাজির হয়েছিল। এই ছোট ছোট যত্নগুলো রাহেলার কষ্টভরা মনে শান্তির পরশ বুলিয়ে দিত। নিজের স্বামীর কাছ থেকে যেটুকু খাতির যত্ন তিনি ৪০ বছরেও পাননি, তা তিনি আরিয়ানের চোখে, তার কথায় খুঁজে পেতেন। অবচেতন মনেই তিনি আরিয়ানকে তার কল্পনার পুরুষ হিসেবে ভাবতে শুরু করেছিলেন, যা ছিল এক চরম নিষিদ্ধ অনুভূতি। গত প্রায় ১ বছর ধরে রাহেলা বলতেন, তার শীত দাঁড়ায় নিচ থেকে একটা চিনচিনে ব্যথা ধীরে ধীরে সারা শরীরও ছড়িয়ে পড়ে। এই ব্যথার কারণে তিনি রাতে ঘুমাতে পারেন না, বেশিক্ষণ বসতে পারেন না। আকরাম সাহেব প্রথমে পাত্তা দেননি, কিন্তু সবার চাপের কারণে ঢাকার সবচেয়ে বড় হাসপাতালগুলোতে নিয়ে গেলেন। নামকরা সব বিশেষজ্ঞরা তাকে দেখলেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো হলো। কিন্তু সব রিপোর্ট দেখে ডাক্তাররা অবাক হয়ে যেতেন। তারা বলতেন, আপনার তো শারীরিকভাবে কোনো সমস্যাই খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভবত এটা মানসিক কোনো চাপ বা দুশ্চিন্তা থেকে হচ্ছে। বিশ্রাম নিন, মন ভালো রাখুন, সব ঠিক হয়ে যাবে। এই ডাক্তারের কথা আকরাম সাহেবের বিরক্তি আরও বাড়িয়ে দিত। তিনি বাড়িতে এসে বলতেন, এসব তোমার ঢং, আমার টাকাগুলো নষ্ট করার জন্য নতুন ফন্দি বের করেছ। ডাক্তাররাও বলে দিয়েছে তোমার কোনো রোগ নেই। এই কথাগুলো ঢালো ছুরির মতো রাহেলার বুকে ভিজত। তিনি নীরবে চোখের জল ফেলতেন আর ভাবতেন, মনের অসুখের কথা এরা কেউ বুঝবে না। একদিন সন্ধ্যায় সাদিয়া আর আরিয়ান তাদের গুলশানির বাড়িতে বেড়াতে এলো। রাহেলা ব্যথার ভান করে চোখ বন্ধ করে সোফায় আধশোরা হয়েছিলেন। তার ফর্সা মুখটা কষ্টে মলিন হয়ে আছে, এমনটাই তিনি ফুটিয়ে তুলেছিলেন। আরিয়ান তাকে এই অবস্থায় দেখে দ্রুত এগিয়ে এসে কপালে হাত রাখল। উদ্বিগ্ন গলায় বলল, আম্মা, আপনার শরীর কি খুব বেশি খারাপ লাগছে? ব্যথাটা কি বেড়েছে? রাহেলা চোখ না খুলে দুর্বলভাবে মাথা নাড়লেন। সাদিয়া ও মায়ের পাশে বসে চিন্তিত মুখে বলল,
আম্মু, ঢাকার ডাক্তাররা যখন কিছু ধরতে পারছে না তখন আমাদের দেশের বাইরে চেষ্টা করা উচিত। আরিয়ান সাদিয়ার কথা সাইড দিয়ে বলল, সাদিয়া ঠিক বলছে আম্মা, সিঙ্গাপুরের চিকিৎসার মান অনেক উন্নত। আমরা আপনাকে ওখানে নিয়ে যেতে পারি। আর দেরি করা ঠিক হবে না। রাহিলা ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে ছিল ছলছল পানি। আরিয়ানের দিকে তাকিয়ে করুণ গলায় বললেন, তোমাদের আব্বা তো এসব বিশ্বাসই করে না বাবা। সে ভাববে আমি পয়সা নষ্ট করার বাহানা করছি। আরিয়ান দৃঢ় গলায় রাহিলার হাত ধরে বলল, আপনি কোনো চিন্তা করবেন না আম্মা। আব্বার সাথে আমি কথা বলবো। তাকে রাজি করানোর দায়িত্ব আমার। আপনার চিকিৎসাটাই এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরিয়ানের স্পর্শ আর তার আত্মবিশ্বাসে রাহেলার শরীর দিয়ে এক বিদ্যুতের স্রোত বয়ে গেল। তিনি মনে মনে যে স্বপ্নের জাল বুনছিলেন তা যেন সত্যি হওয়ার পথে এগোচ্ছে। পরদিন আরিয়ান তার শ্বশুরের সাথে আলাদাভাবে কথা বলল। নিজের সমস্ত যুক্তি দিয়ে সে বোঝাল যে রাহেলার স্বাস্থ্যের চেয়ে জরুরি আর কিছু হতে পারে না। বাস্তবতা এবং সাদিয়ার অনুরোধের কথা ভেবে আকরাম সাহেব অবশেষে রাজি হলেন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন ব্যবসার গুরুত্বপূর্ণ কাজ ফেলে তার পক্ষে বিদেশে যাওয়া সম্ভব না। ঠিক তখনই আরিয়ান সেই প্রস্তাবটা দিল যার জন্য রাহেলা মনে মনে অপেক্ষা করছিলেন। আব্বা, যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে আমি আম্মাকে নিয়ে যাই। আমার অফিসের কাজ আমি ল্যাপটপে সেরে নিতে পারব। আকরাম সাহেব যেন হাফ ছেড়ে বাঁচলেন। তিনি সাথে সাথে রাজি হয়ে গেলেন এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকার ব্যবস্থা করতে লাগলেন। রাহেলার বুকের ভেতর তখন আনন্দের ঝড় বইছে, কিন্তু মুখে তিনি কষ্টের ছাপ ধরে রাখলেন। মাত্র ১৫ দিনের মধ্যে টিকিট, ভিসা আর হাসপাতালের সাক্ষাতের সময় সবকিছু ঠিক হয়ে গেল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে রাহেলার নিজেকে খুব একা মনে হচ্ছিল না, কারণ আরিয়ান ছালার মতো তার পাশে ছিল। মালপত্র টানা থেকে শুরু করে বোর্ডিং পাস নেওয়া পর্যন্ত সবকিছু সে নিপুণ হাতে সামলে নিচ্ছিল। সাদিয়া বারবার মায়ের হাত ধরে কান্না করছিল, আম্মু, নিজের যত্ন নিও, আরিয়ানকে একদম জ্বালাবে না কেমন? রাহেলা মাথায় হাত বুলিয়ে দিলেন। আরিয়ান এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে বলল, একদম ভেবো না সাদিয়া, আমি তো আছি, আম্মার কোনো অসুবিধা হবে না। প্লেনে পাশাপাশি আসনে বসে রাহেলার মনে হল তার জীবনটা যেন আজ নতুন করে শুরু হতে চলেছে। আরিয়ান তার জন্য কম্বল টেনে দিল, বারবার জিজ্ঞাসা করছিল তার কোনো অসুবিধা হচ্ছে কিনা। এই ছোট ছোট যত্নগুলো রাহেলার কাছে পৃথিবীর সবচেয়ে দামি উপহারের চেয়েও মূল্যবান মনে হচ্ছিল। সিঙ্গাপুরের বিমানবন্দরে নেমে রাহেলার মনে হল তিনি যেন এক দম বন্ধ জেলখানা থেকে মুক্তি পেয়েছেন। এই অচেনা শহর, অচেনা ভাষা আর সাথে কেবল আরিয়ান ভাবতেই তার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। তারা তাদের হাসপাতালের কাছাকাছি একটি ৫ তারা হোটেলে উঠল। রিসেপশনে গিয়ে আরিয়ান যখন দুটি আলাদা বিছানার এক রুমের কথা বলল, রাহেলা তখনই দুর্বল হয়ে পড়ার ভান করলেন। তিনি আরিয়ানের বাহু আঁকড়ে ধরে ফিসফিস করে বললেন, বাবা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি এই জায়গায় একা রুমে একা থাকতে পারব না, আমার খুব ভয় করবে। আরিয়ান তার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে চিন্তায় পড়ে গেল। হোটেলে রিসেপশনের দায়িত্বে থাকা একজন তরুণী তাদের অবস্থা দেখে ইংরেজিতে বলল, দুঃখিত স্যার, আমাদের ২ বিছানার ঘরগুলো এখন সব ভর্তি, তবে একটি বিলাসবহুল কাপল রুম খালি আছে, আপনারা চাইলে ওটা নিতে পারেন। আরিয়ান প্রথমেই তো করছিল এটা ঠিক হবে না, কিন্তু রাহেলার কথা ভেবে সে আর না করতে পারল না। সে ভাবল, না হয় আমি সোফায় ঘুমিয়ে নেব। সে রাজি হয়ে গেলম। রুমটি ছিল অসাধারণ। বিশাল কাঁচের জানালা দিয়ে রাতের আলো ঝলমলে শহর দেখা যাচ্ছিল। রুমের সুন্দর কাপল বেডটি যেন কোনো দম্পতিকে আমন্ত্রণ জানাচ্ছিল। হোটেলের কর্মী মালপত্র রেখে চলে যাওয়ার পর আরিয়ান বলল, আম্মা, আপনি গোসল করে পোশাক বদলে নিন, তাহলে একটু ভালো লাগবে, আমি বারান্দায় আছি। রাহেলা অনেকক্ষণ ধরে উষ্ণ জলে গোসল করলেন। তার মনে হল জীবনের সব ক্লান্তি আর গ্লানি যেন ধুয়ে মুছে যাচ্ছে। তিনি ব্যাগ থেকে বের করলেন নতুন কেনা গাঢ় নীল রঙের একটি দামি রেশমি শাড়ি, যা তার ফর্সা শরীরে চমৎকারভাবে ফুটে উঠেছিল। চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিয়ে হালকা সুগন্ধি মেখে তিনি যখন রুম থেকে বেরোলেন, বারান্দায় দাঁড়িয়ে থাকা আরিয়ান এক মুহূর্তের জন্য তার দিক থেকে চোখ ফেরাতে পারল না। রাহেলার বয়স যে ৪০ বছর তাকে দেখে বোঝার উপায় ছিল না।
আরিয়ান বাথরুমে যাওয়ার পর রাহেলা ইচ্ছে করেই তার ব্যাগ থেকে কাপড়-চোপড়গুলো বিছানার ওপর ছড়িয়ে রাখল। আরিয়ান স্নান সেরে বেরিয়ে এই দৃশ্য দেখে মৃদু হেসে বলল, আম্মা, এখন বুঝতে পারছি সাদিয়ার বিছানা অগোছালো করে রাখার অভ্যাসটা সে কার কাছ থেকে পেয়েছে। রাহেলা ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে তুলে বললেন, তাই বুঝি, তাহলে তোমাকেই এখন এগুলো গোছাতে হবে। তার গলার স্বরে ছিল এক অদ্ভুত আবদার আর অধিকারবোধ। আরিয়ান কোনো কথা না বলে হাসিমুখে কাপড়গুলো আলনায় সুন্দর করে গুছিয়ে রাখল। এরপর তারা রাতের খাবার খেতে গেল। খাওয়ার সময় আরিয়ান হাসপাতালের ডাক্তারদের কথা বলছিল, কিন্তু রাহেলার সেদিকে কোনো মনোযোগ ছিল না। তিনি শুধু আরিয়ানকে দেখছিলেন আর ভাবছিলেন, এই মানুষটার সাথে কাটানো প্রতিটি মুহূর্তই যেন তার জীবনের সেরা মুহূর্ত। রুমে ফিরে এসে আরিয়ান টিভি ছেড়ে সোফায় বসল। রাহেলা তার পাশে বসলেন। এক সময় আরিয়ান বলল, আপনার কি ঠান্ডা লাগছে? রাহেলা এই কথার সুযোগে আরিয়ানের আরও কাছে ঘেঁষে বসলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, হ্যাঁ বাবা, খুব ঠান্ডা লাগছে। আরিয়ান একটা নরম পুরো কম্বল এনে রাহেলার গায়ে জড়িয়ে দিল এবং নিজের গায়েও টেনে নিল। বিশাল কম্বলের নিচে তারা দুজন খুব কাছাকাছি চলে এলো। দুজনের নিঃশ্বাসের শব্দ যেন শোনা যাচ্ছিল। ঠিক তখনই রাহেলার ফোনে সাদিয়া ফোন করল। রাহেলা ফোনটা স্পিকারে দিয়ে মেয়ের সাথে কথা বলতে শুরু করলেন। সাদিয়া জিজ্ঞাসা করল, আম্মু, তোমরা ঠিকঠাক পৌঁছেছ? আব্বু খুব চিন্তা করছে। আর আরিয়ান কোথায়? রাহেলা অত্যন্ত স্বাভাবিক গলায় এক নিমিষে মিথ্যা কথা বললেন, হ্যাঁ মা, আমরা একদম ঠিক আছি, কিন্তু পাশাপাশি রুম পাওয়া যায়নি, তাই আরিয়ানের রুম পড়েছে অন্য ফ্লোরে। ও আমাকে আমার রুমে পৌঁছে দিয়ে গেছে, তুই একদম চিন্তা করিস না। এই মিথ্যাটা বলার সময় তিনি স্বাভাবিকভাবে আরিয়ানের দিকে তাকিয়েছিলেন। আরিয়ান দেখল তার শাশুড়ির চোখে মুখে অপরাধবোধের লেশ মাত্র নেই, বরং সেখানে চিকচিক করছে এক দুষ্টুমির হাসি। ফোনটা রেখে দেওয়ার পর ঘরের নীরবতা যেন আরও গভীর হল। আরিয়ান কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই রাহিলা সব দ্বিধা ঝেড়ে ফেলে তার হাতটা শক্ত করে ধরলেন। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। আরিয়ান হতভম্ব হয়ে গেল। সে বলল, আম্মা, কি হয়েছে? ব্যথাটা বেড়েছে? আমি কি ডাক্তারকে ডাকব? রাহেলা কান্না জড়ানো গলায় মাথা নাড়লেন, বললেন, না, কোনো ডাক্তারকে ডাকার দরকার নেই। তিনি আরিয়ানের চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, কারণ আমার কোনো অসুখ নেই আরিয়ান, আমার শরীরে কোনো অসুখ নেই। আরিয়ান যেন আকাশ থেকে পড়ল। সে বিস্ময়ে কথা বলার ভাষা হারিয়ে ফেল। রাহেলা বলতে থাকলেন, আমার অসুখটা শরীরে নয়, মনে। বছরের পর বছর ধরে যে অবহেলা, যে একাকিত্ব আমি পেয়েছি, সেই যন্ত্রণার অসুখ এটা। তোমার শ্বশুর আমাকে সব দিয়েছেন, শুধু ভালোবাসা ছাড়া। আমি এই বাড়িতে একটা জীবন্ত পুতুলের মতো বেঁচেছিলাম। তুমি আসার পর আমি প্রথমবার অনুভব করেছি আমিও একজন মানুষ, আমারও অনুভূতি আছে। তুমি যখন আমার সাথে কথা বলো, আমার মনে হয় আমি এখনও বেঁচে আছি, আমি একা নই। তিনি আরিয়ানের হাতটা আরও শক্ত করে ধরে বললেন, আমি জানি আমি যা করেছি তা অন্যায়, কিন্তু তোমার সাথে একটু একা সময় কাটানোর জন্য, তোমার একটু সঙ্গী পাওয়ার জন্য এই নাটকটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমাকে ক্ষমা করে দিও বাবা। আরিয়ানের মাথার ভেতর ঝড় বইছিল। সে একই সঙ্গে বিস্মিত, হতভাগ এবং এক অজানা অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পড়ছিল। সে দেখল তার সামনে তার সুন্দরী শাশুড়ি নন, বরং একজন নিঃসঙ্গ, ভালোবাসার জন্য কাঙাল নারী বসে আছেন। তার সমস্ত দ্বিধা, সমস্ত নৈতিকতার দেওয়াল এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সে আলতো করে তার চোখের জল মুছিয়ে দিয়ে তাকে নিজের কাছে টেনে নিল, এবং যা হওয়ার তাই হল। পরদিন সকালে ঘুম থেকে উঠে তাদের মধ্যে কোনো জড়তা ছিল না, ছিল এক নতুন সমীকরণ। তারা হাসপাতাল যাওয়া বাতিল করে দিল। আরিয়ান তার বুদ্ধি খাটিয়ে এক স্থানীয় ক্লিনিক থেকে মোটা টাকার বিনিময়ে কিছু ভুয়া ডাক্তারি রিপোর্ট তৈরি করার ব্যবস্থা করল। সেই রিপোর্টে লেখা হল, রাহেলার একটি বিরল স্নায়ুর রোগ ধরা পড়েছে, যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন, এবং প্রতি ৩ মাস অন্তর তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এখানে আসতে হবে। রাহেলা খুশিতে আরিয়ানকে জড়িয়ে পড়ে বললেন, তোমার শ্বশুরের দেওয়া চিকিৎসার সব টাকা তো আমাদের হাতেই আছে।
চলো এখান থেকে আমরা দেশে ফিরে ডাক্তারের পরামর্শের কথা বলে কক্সবাজার যাব। সেখানে আমরা আমাদের মতো করে কয়েকটা দিন কাটাব। আরিয়ান হাসিমুখে সম্মতি দিল। তারা দেশে ফিরল। আকরাম সাহেব ভুয়া রিপোর্ট দেখে এবং আরিয়ানের মুখে চিকিৎসার সাফল্যের কথা শুনে আশ্বস্ত হলেন এবং প্রতি মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য টাকা দিতেও রাজি হলেন। ঠিক এর 1 সপ্তাহ পর হাওয়া বদলের নাম করে রাহেলা আর আরিয়ান কক্সবাজারের এক দামি রিসোর্টে গিয়ে উঠল। রাহেলা জীবনের সব দুঃখ ভুলে তিনি এক নতুন রোমাঞ্চকর খেলায় মেতে উঠেছেন। এই খেলার শেষ কোথায় তা তিনি জানতে চান না। বন্ধুরা, পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর এই রকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো গল্পে। ভালো থাকবেন।